স্বাগত ডিবিসি সংবাদে, আপনাদের সাথে আছে হিমাদ্রি রাহা। এবার জানাবো খবরের বিস্তারিত। মানুষের ভোটাধিকার ফিরিয়ে দেওয়াই প্রধান লক্ষ্য বলে জানিয়েছেন নবনিযুক্ত প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। এছাড়া আগের কমিশনগুলো একতরফা ও ভোটারবিহীন নির্বাচন করে যে ভুল করেছে তার পুনরাবৃত্তি চান না তিনি। রাষ্ট্রপতি সিইসি হিসেবে মনোনীত করার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এসব কথা জানান সাবেক সচিব এএমএম নাসির উদ্দিন। নতুন ইসি গঠনে সার্চ কমিটির দেওয়ার নামের তালিকা থেকে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে এএমএম নাসির উদ্দিনকে বেছে নেন রাষ্ট্রপতি। এছাড়া কমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয় সাবেক অতিরিক্ত সচিব আনোয়ারুল ইসলাম সরকার, সাবেক জেলা ও দায়রা জজ আব্দুর রহমানেল মাসুদ, সাবেক সচিব বেগম তহমিদা আহমদ ও অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহকে। বৃহস্পতিবার বিকেলে নিজ বাসভবনে গণমাধ্যম কর্মীদের সাথে কথা বলেন নতুন সিইসি এএমএম নাসির উদ্দিন। বলেন, ভোটাধিকার ফিরিয়ে দেওয়াই হবে মূল লক্ষ্য। এত রক্ত, এত শ্রম, এত ঘাম, এত স্যাক্রিফাইস এর মধ্যে দিয়ে একটা সুযোগ আমরা এই বাংলাদেশ পেয়েছি। এখন মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য আমরা সবাই সহযোগিতা চাই। সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে ভোটারকে নির্বিঘ্নে তার পছন্দের প্রার্থীকে ভোটদান করার যে একটা ব্যবস্থা করা, এটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। গত কয়েকটির মতো একতরফা ও ভোটারবিহীন নির্বাচন করে আগের কমিশনগুলো যে ভুল করেছে তার পুনরাবৃত্তি করতে চান না তিনি। তাদের কি কি কাজগুলো মানুষ অপছন্দ করছে, তাদের সম্পর্কে মানুষ কি কি মন্তব্য করছে, এগুলো তো আমাদের জন্য বিরাট একটা শিক্ষা। আমার তো রেডিমেড শিক্ষা পাচ্ছি। তো ধরুন তাদের ভুল ত্রুটি, তাদের যে ল্যাপসেস, এগুলোর থেকে আমরা শিক্ষা নিয়ে তাহলে আমরা সেভাবে আগাবো, যাতে ওই জিনিসগুলো যাতে আমরা না করি, ওই ভুল যাতে আমরা না করি, ওই রকম যাতে অপবাদ আমাদের ঘাড়ে না আসে। আগামী সংসদ নির্বাচনে সব দলের অংশগ্রহণের সুযোগ থাকবে কিনা এমন প্রশ্নের অপেক্ষা করার পরামর্শ দিয়ে নতুন সিইসি জানান, কবে ভোট হবে তা পরিষ্কার হবে সংস্কার কমিশনের প্রতিবেদন পাওয়ার পর। যাদের বিষয়ে বিতর্ক চলছে, রাজনৈতিক বিতর্ক চলছে, ও বিতর্কটা হতে দিন। এটা একটা ফয়সালা আসবে, তো একটা যেখান থেকে আসবে একটা ফয়সালা আসবে। তো ওই ফয়সালা নিয়ে যখন সময় আসবে তখন আপনারা দেখবেন। কিন্তু এখন আমি এই মুহূর্তে এই বিষয়ে আমি কোনো মতামত দিতে চাই। নবনিযুক্ত সিইসি আরও বলেন, ভোটার তালিকা নিয়ে কিছু প্রশ্ন উঠেছে, তার সমাধানও করতে হবে। নানা ধরনের ভোটার লিস্ট করা লাগে, সুতরাং এই একটা জিনিস আমাদেরকে সারতে হবে। নূপুর মাহমুদ, ডিবিসি নিউজ, ঢাকা। ক্ষমতায় থাকাকালীন আওয়ামী লীগ যেসব হত্যাকাণ্ড এবং ক্ষমতার অপব্যবহার করেছে সেগুলোর বিচার শেষে দলটিকে নির্বাচন করতে দেয়া হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার মার্কিন সাময়িকী টাইম ম্যাগাজিনকে দেয়া এক সাক্ষাৎকারে এমন মন্তব্য করেছেন তিনি। বলেন, আওয়ামী লীগের যারা হত্যা ও নির্যাতনের জন্য দায়ী তাদের জবাবদিহির আওতায় আনা হবে। বিচার অপরাধী প্রমাণিত না হলে তারা নির্বাচনে অংশগ্রহণের জন্য অন্যদের মতোই স্বাধীন। ডক্টর মোহাম্মদ ইউনূস আরও বলেন, আওয়ামী লীগের বিরুদ্ধে লড়াই হবে রাজনৈতিক ভিত্তিতে। দ্রুত নির্বাচনের দাবির বিষয়ে ইউনূস বলেন, নির্বাচনের ব্যাপারে সরকার তাড়াহুড়ো করতে চায় না। বলেন, মানুষের জীবনমান উন্নয়নের জন্য আগে নির্বাচনের আগে সংস্কার গুরুত্বপূর্ণ। শেখ হাসিনার ভারতে আশ্রয় নেওয়ার প্রসঙ্গে ডক্টর ইউনূস বলেন, তিনি শুধু ভারতে আশ্রয় নিয়েছেন তাই নয়, সেখানে বসে সরকারের উপদেষ্টাদের বিরুদ্ধে অপপ্রচার চালিয়েছেন, যা সরকার পরিচালনায় বাধা সৃষ্টি করে বলেও মন্তব্য তার। যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্টের বিষয়ে ডক্টর ইউনূস বলেছেন, তার বিশ্বাস ট্রাম্পের সঙ্গে কাজ করার ক্ষেত্রে তিনি সহাবস্থান তৈরি করতে পারবেন। বাংলাদেশ শান্তিপ্রিয় দেশ হলেও বহিঃশত্রুর আগ্রাসন থেকে নিজেদের রক্ষায় সশস্ত্র বাহিনীর সদস্যদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সেনাকুঞ্জে সশস্ত্র বাহিনী দিবসের সংবর্ধনা অনুষ্ঠানে নিজেদের পেশাগত দায়িত্ব পালনে সশস্ত্র বাহিনীর সদস্যদের আরও তৎপর থাকার পরামর্শ দেন তিনি। সশস্ত্র বাহিনী দিবসে বৃহস্পতিবার বিকেলে ঢাকা সেনানিবাসে সেনাকুঞ্জে সংবর্ধনা অনুষ্ঠান। এতে উপস্থিত হন প্রধান বিচারপতি, সাবেক রাষ্ট্রপতি, সাবেক উপদেষ্টা, সরকারি উচ্চ পর্যায়ের কর্মকর্তা ও ঢাকায় নিযুক্ত রাষ্ট্রদূত সহ আমন্ত্রিত অতিথিরা। এছাড়াও ১২ বছর পর সংবর্ধনায় যোগ দেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সহ বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারাও। এতে উপস্থিত হয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস দেশ পুনর্গঠনে নতুন ইতিহাস সৃষ্টি করায় সশস্ত্র বাহিনীকে অভিনন্দন জানান। সশস্ত্র বাহিনী দিবস উদযাপন উপলক্ষে
প্রধান উপদেষ্টা আরও বলেন, বাংলাদেশ শান্তিপ্রিয় দেশ, তবে বহিঃশত্রু আক্রমণ থেকে দেশকে রক্ষায় সতর্ক থাকার পরামর্শ দেন তিনি। প্রতিবেশী সহ সকল রাষ্ট্রের সাথে বন্ধুত্বপূর্ণ ও শ্রদ্ধাশীল সহযোগিতার মাধ্যমে সহাবস্থানই আমাদের মূল লক্ষ্য। তথাপি যে কোনো আগ্রাসী বহিঃশত্রুর আক্রমণ থেকে দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য আমরা সদা প্রস্তুত। সে লক্ষ্যে উন্নত বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে আমাদের সেনা, নৌ ও বিমান বাহিনী পুনর্গঠন, সশস্ত্র বাহিনীর সদস্যদের উন্নত প্রশিক্ষণ ও বাহিনী সমূহকে আধুনিক প্রযুক্তির সংযুক্তির প্রয়াস অব্যাহত রয়েছে। শান্তি ও নিরাপত্তা বজায় রাখতে আরও সচেষ্ট থাকার পরামর্শ দিয়ে প্রধান উপদেষ্টা বলেন, পেশাগত দক্ষতা পালনেও সশস্ত্র বাহিনীকে আরও তৎপর থাকতে হবে। স্বাধীনতার সূচনা লগ্ন থেকেই দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা এবং নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি দেশ গঠন ও জাতীয় দুর্যোগ মোকাবেলায় সশস্ত্র বাহিনী সবসময় জনগণের পাশে থেকে কাজ করে আসছে। আমাদের প্রত্যাশা, গণতান্ত্রিক ও নিয়মতান্ত্রিক নেতৃত্বের প্রতি অনুগত ও শ্রদ্ধাশীল থেকে পেশাগত দক্ষতা ও দেশপ্রেমের সমন্বয়ে সশস্ত্র বাহিনী দেশ সেবায় সবসময় তৎপর থাকবে। ডক্টর মোহাম্মদ ইউনূস আরও বলেন, দেশের ছাত্র জনতার পক্ষে দাঁড়িয়েও সশস্ত্র বাহিনী সুনাম অর্জন করেছে। সাম্প্রতিক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে এবং পরবর্তী সময়ে দেশের ক্রান্তি লগ্নে সশস্ত্র বাহিনী বরাবরের ন্যায় মানুষের পাশে এসে দাঁড়িয়েছে। আমাদের বিজন কুমার দাস, ডিবিসি নিউজ, ঢাকা। 12 বছর পর সেনাকুঞ্জে সশস্ত্র বাহিনী দিবসের আনুষ্ঠানিকতায় যোগ দিলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এর মধ্য দিয়ে 6.5 বছরেরও বেশি সময় পর প্রকাশ্য কোনো অনুষ্ঠানে এলেন বিএনপি প্রধান। তার সঙ্গে সেনাকুঞ্জে সাক্ষাৎ ও কুশল বিনিময় করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। পরে বিএনপি মহাসচিব জানান, বেগম খালেদা জিয়াকে দেয়া সম্মানে গোটা জাতি আনন্দিত। 2010 সালের এই নভেম্বরে 40 বছরের স্মৃতি বিজড়িত মইনুল রোডের বাসা ছাড়তে হয়েছিল বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে। বালুর ট্রাক দিয়ে তার বাসভবনের রাস্তাও আটকে রাখে আওয়ামী লীগ সরকার। শুধু রাজনৈতিক প্রতিহিংসার কারণেই কারান্তরীণও হতে হয়েছে তাকে, তবুও তিনি আপোষহীন। তাই তো বিজয়ীর বেশেই 12 বছর পর সশস্ত্র বাহিনী দিবসের আনুষ্ঠানিকতায় যোগ দিলেন বিএনপি চেয়ারপারসন। বিকেল 3:30টায় গুলশানের বাসভবন ফিরোজা থেকে বের হন তিনি। এ সময় তাকে দেখতে ভিড় করেন দলের নেতাকর্মীরা। 40 বছরের স্মৃতি বিজড়িত যে বাসভবন ছিল দেশনেত্রী বেগম খালেদা জিয়া গণতন্ত্রের মাতা, শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের স্মৃতি বিজড়িত বাসভবন, সেই বাসভবন থেকে তিনি এক কাপড়ে এসেছিলেন। এখানে ম্যাডামের বাড়ির সামনে বালুর ট্রাক দ্বারা ম্যাডামকে বন্দি করে রাখা হয়েছিল সকল নেতাকর্মী সহ। তারপর থেকে কখনো ম্যাডামকে এই সমস্ত রাষ্ট্রীয় কোনো অতিথি হিসাবে ডাকা হয়নি। দীর্ঘ 12 বছর পর সেনাকুঞ্জে যাচ্ছে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে। এটা একটা যেমন আমাদের মধ্যে যেমন একটা আনন্দের, সারা দেশবাসীর জন্য একটা আনন্দের। সে আগের মতন আবার শারীরিকভাবে সুস্থ হোক এবং অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে সে আবার দেশের প্রধানমন্ত্রী হোক। সেনাকুঞ্জে সশস্ত্র বাহিনীর সংবর্ধনায় যোগ দেওয়ার মধ্য দিয়ে 6.5 বছরেরও বেশি সময় পর প্রকাশ্যে এলেন বেগম জিয়া। সেখানে তার সঙ্গে সাক্ষাৎ করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রাষ্ট্রীয় এই আনুষ্ঠানিকতা শেষে সন্ধ্যার কিছু পরই গুলশানের বাসভবনে ফেরেন বিএনপি চেয়ারপারসন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ দলের আরও 26 নেতাকে আমন্ত্রণ জানিয়েছিল সশস্ত্র বাহিনী বিভাগ। দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনি দীর্ঘ 12 বছর পরে তিনি সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আজকে সেনাকুঞ্জে গিয়েছিলেন এবং আজকের এই ঘটনা নিঃসন্দেহে এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের যে আন্দোলন, রক্ষার যে আন্দোলন, গণতন্ত্র রক্ষার যে আন্দোলন, ফিরে পাওয়ার যে আন্দোলন, সেই আন্দোলনে একটা অনেক বড় ইতিবাচক ভূমিকা পালন করবে। জাকারিয়া আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরানোর বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় কোনো অফিসিয়াল নির্দেশনা পায়নি, জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তৌফিক হাসান। বৃহস্পতিবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি। আগামী মাসের শুরুতে ভারত বাংলাদেশের মধ্যে ফরেন অফিস কনসালটেশন অনুষ্ঠিত হবে। এই বৈঠক দুদেশের কাঠামোগত সম্পর্ক এগিয়ে নিতে কাজ করবে। তৌফিক হাসান জানান, এ বৈঠকে সাবেক প্রধানমন্ত্রীকে ফেরানো নিয়ে আলোচনা হবে কিনা সে সম্পর্কে এখনও সিদ্ধান্ত হয়নি। এছাড়া আরেক প্রশ্নের জবাবে তিনি জানান, শেখ হাসিনাকে ফেরানো নিয়ে অফিসিয়াল নির্দেশনা পেলে ব্যবস্থা গ্রহণ করতে পারবে পররাষ্ট্র মন্ত্রণালয়।
এফওসিটা একটি নিয়মিত দুদেশের দ্বিপাক্ষিক সম্পর্ককে এগিয়ে নেওয়ার একটি প্রাতিষ্ঠানিক প্ল্যাটফর্ম। কাজে যেহেতু গতবার দিল্লিতে হয়েছে, এবার বাংলাদেশে হবে এবং এটা আসলে দুপক্ষ মিলেই কিন্তু ডিসিশনগুলো হয়। এখানে কি বিষয় নিয়ে আলোচনা হবে, এজেন্ডার আইটেম কি হবে, দুদেশ মিলেই কিন্তু ঠিক করে। এটা একটা রাজনৈতিক বিষয়, কাজেই সর্বোচ্চ পর্যায় থেকে যখন আমাদেরকে নির্দেশনা দেওয়া হবে আমরা তখনই কাজ করব। আর আমরা হয়তো এই এফওসি যেটা সামনে হতে যাচ্ছে সেখানেও কিন্তু হয়তো এই বিষয়ে আলোচনা করার অভ্যাস থাকবে। তখন হয়তো জিনিসটা আরো ক্লিয়ার হবে যে আমরা আসলে এই বিষয়টা কিভাবে দেখছি বা কি চাই। ব্যাটারি চালিত অটোরিকশা বন্ধের নির্দেশের প্রতিবাদে চালকদের বিক্ষোভের কারণে বৃহস্পতিবার অচল অবস্থা দেখা দেয় রাজধানীতে। দিনভর তীব্র যানজটে নাকাল হয়ে পড়ে নগরবাসী। 6 ঘন্টা পর মহাখালী রেল স্টেশন ও আশপাশের সড়ক ছেড়ে দেন বিক্ষোভকারীরা। এতে স্বাভাবিক হয় যান চলাচল। বৃহস্পতিবার সকাল থেকেই আগারগাঁও, কল্যাণপুর, গাবতলী, টেকনিক্যাল মোড়, মহাখালী, মোহাম্মদপুর, পল্লবী, ডেমরা, বসিলা সহ বিভিন্ন এলাকায় সড়ক অবরোধ করে ব্যাটারি চালিত অটোরিকশা চালকরা। রাজধানীতে ব্যাটারি চালিত রিকশা বন্ধের সিদ্ধান্তের প্রতিবাদে চলমান এই আন্দোলন মহাখালী থেকে শুরু করে ছড়িয়ে পড়ে রাজধানী জুড়ে। অটোরিকশা চালকের হঠাৎ করে আর গরিব মানুষের পেটে লাথি মারা। কত লক্ষ মানুষ এই অটো রিক্সা চালাইয়া তাদের জীবিকা নির্ভর করে। অটো রিক্সাগুলো যদি নিয়ে চলে যায়, তুলে নিয়ে গেল, এই মানুষগুলি কি করে খাবে? এতে সড়কে তৈরি হয় ব্যাপক যানজট। অবরোধে ভোগান্তিতে পড়েন যাত্রীরা। মহাখালী ছাড়াও আগারগাঁও থেকে আমিনবাজার পর্যন্ত রাস্তার দুপাশে যান চলাচল বন্ধ করে দেয় তারা। আজীবন অটো গাড়ি, পাও গাড়ি চলে যাচ্ছে, এখন চালাতে পাই না। স্ক্রিন করার পর থেকে মনিগঞ্জে পাও ভেঙে গেছে, যে রড দেওয়া আছে, আমি আর অটো গাড়ি চালাতে পারি না। ট্রাফিক আমাদের গাড়ি ধরে নেয়, মারধর করে, ব্যাটারি খুলে রাখা দেয়, আমাদের গাড়ি চিৎ করে হয়। আমরা কি করবো তাইলে? ঠিক মতো ইনকাম করতে পারি না, নিজে ফেরাকে ভাত দিতে পারি না, বাপ মারা খাওয়াইতে হয়। আমরা কোনো সমাধান পাই নাই, কারণ আমাদের এটা বন্ধ করতে হলে আমাদের একটা কর্ম ব্যবস্থা করে আবার বন্ধ করতে হবে। আর এইটা নিয়ে মনে করেন যে পুলিশ ট্রাফিক খুব ঝামেলা করে আমাদেরকে। রাস্তার পাশে আসলে ব্যাটারি খুলে নিয়ে যা, গাড়ি আটকে নে, এই যে টাকাগুলো নে, এই টাকাগুলো কে পা? সরকার পা। রেল লাইনেও অবস্থান নিয়ে বিক্ষোভ করতে দেখা গেছে আন্দোলনকারীদের। গত মঙ্গলবার ঢাকা মহানগর এলাকায় সড়কে ব্যাটারি চালিত রিকশা চলাচল 3 দিনের মধ্যে বন্ধ করতে হাইকোর্টের নির্দেশের পর এর প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভে নামে ব্যাটারি চালিত রিকশা চালকরা। ফারহানা জুথি, ডিবিসি নিউজ, ঢাকা। মূল্য নির্ধারণ কাঠামোর সংস্কার করতে পারলে জ্বালানি তেলের দাম 10 থেকে 15 টাকা কমানো সম্ভব বলে জানিয়েছে সেন্টার ফর পলিসি ডায়ালগ, সিপিডি। বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে বাজার ভিত্তিক জ্বালানি মূল্য সরকারের নেতৃত্বাধীন উদ্যোগ এবং সম্ভাব্য সংশোধন শীর্ষক সংলাপে তথ্য দেয় গবেষণা সংস্থাটি। বিপিসির চেয়ারম্যান জানান, আগামী জানুয়ারি থেকে জুন মেয়াদে যে জ্বালানি তেল আমদানি হবে সেখানে দাম আরও কমানোর সুযোগ আছে। তেলের দাম কমাতে বিক্রি কার্যক্রম অটোমেশনের বিকল্প নেই বলেও আলোচনায় উঠে আসে। সেমিনারে সিপিডির গবেষণা পরিচালক ডক্টর খন্দকার গোলাম মোয়াজ্জেম বলেন, বিদ্যুৎ ও জ্বালানির দাম আন্তর্জাতিক দামের সাথে আরও বেশি সামঞ্জস্যপূর্ণ করে নির্ধারণের সুযোগ আছে। এ খাতে ভর্তুকি প্রতিনিয়ত বাড়ছে। মাত্র 1 বছরের ব্যবধানে গ্যাসের দাম বাড়ানো অগ্রহণযোগ্য বলেও মন্তব্য করেন তিনি। ভর্তুকির প্রয়োজন নেই বিপিসির, উপরন্তু বিপিসির মুনাফা হচ্ছে। সুতরাং এই যে মূল্য কাঠামোটি আমরা প্রস্তাব করলাম সেখান থেকেও বুঝতে পারছেন যে কেন এই মুনাফাটি তাদের সেখানে বেশ বড় একটা মুনাফা তাদের সেখানে যাচ্ছে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ আদালত, আইসিসি। পাশাপাশি দেশটির সাবেক প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্ট সহ হামাস নেতা মোহাম্মদ দেইফের বিরুদ্ধেও জারি হয়েছে পরোয়ানা। তবে আইসিসির পরোয়ানা প্রত্যাখ্যান করেছে ইসরায়েল ও হামাস। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও দেশটির সাবেক প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ আদালত, আইসিসি। পাশাপাশি ফিলিস্তিনি মুক্তিকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের সামরিক শাখার প্রধান মোহাম্মদ দেইফের বিরুদ্ধেও একই পরোয়ানা জারি করা হয়েছে। বৃহস্পতিবার এক বিবৃতিতে আইসিসি জানায়, 2023 সালের 8 অক্টোবর থেকে 2024 সালের 20 মে পর্যন্ত মানবতা বিরোধী ও যুদ্ধাপরাধ সংঘটিত করার অভিযোগে তাদের বিরুদ্ধে এই গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।
বিবৃতিতে আরও বলা হয়, নেতানিয়াহু ও গ্যালান্ট জেনে শুনে গাজার বেসামরিক মানুষদের বেঁচে থাকার জন্য অপরিহার্য জিনিসপত্র থেকে বঞ্চিত করেছেন। আইসিসির প্রধান কৌঁসুলি করিম খান গত মে মাসে নেতানিয়াহু ও গ্যালান্টকে যুদ্ধাপরাধের অভিযোগে গ্রেপ্তারের অনুরোধ করেন। সে সময় ইসরায়েল এ ব্যাপারে চ্যালেঞ্জ জানায়। তবে দেশটির চ্যালেঞ্জ প্রত্যাখ্যান করে প্রাক বিচার চেম্বার 1 এর 3 বিচারক সর্বসম্মতিক্রমে এই পরোয়ানা জারি করে। তবে নেতানিয়াহু ও গ্যালান্টের বিরুদ্ধে এ পরোয়ানাকে লিগ্যাল বোমশেল আখ্যা দিয়ে তা প্রত্যাখ্যান করেছে ইসরায়েল। পাশাপাশি একে প্রত্যাখ্যান করেছে হামাসও। এদিকে ফিলিস্তিনের গাজায় অব্যাহত রয়েছে ইসরায়েলি আগ্রাসন। 2023 সালের 7ই অক্টোবরের পর থেকে ইসরায়েলি হামলায় অন্তত 44,000-এরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে, আহত হয়েছে কয়েক লাখ। শোভন শাহমিন দিশা, ডিবিসি নিউজ ডেস্ক। রাজধানীর আগারগাঁওয়ে চলছে এশিয়া আন্তর্জাতিক বাণিজ্য মেলা 2024। চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত এই মেলায় অংশ নিয়েছে গোল্ড স্যান্ডস গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান গোল্ড স্যান্ডস হোটেল অ্যান্ড রিসোর্টস লিমিটেড। মেলায় 175-176 নম্বর স্টলে এই গ্রুপের পণ্য প্রদর্শনী চলছে। ক্রেতাদের জন্য গোল্ড স্যান্ডস গ্রুপ দিচ্ছে আকর্ষণীয় সব অফার। সেই সাথে বিনিয়োগকারীদের মুনাফার কথা মাথায় রেখে সুদমুক্ত হালাল আয়ের সুযোগ করেছে প্রতিষ্ঠানটি। এছাড়াও জমি ও হোটেলে বিনিয়োগ করলে বছর শেষে দ্বিগুণ মুনাফার সুযোগ রয়েছে। বাংলাদেশ সশস্ত্র বাহিনী দিবস উদযাপন করেছে কুয়েতের বাংলাদেশ মিলিটারি কন্টিনজেন্টস BMC-2। প্রতিনিধি মোহসিন পারভেজ জানান, বিএমসির কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ শহীদুল আবেদিন তার স্বাগত বক্তব্যে কুয়েতে বিএমসির ইতিহাস ও বাহিনীর সদস্যদের অবদানের কথা তুলে ধরেন। বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন তার বক্তব্যে দুই দেশের মধ্যকার বন্ধুত্বের ইতিহাসের কথা উল্লেখ করে দিবসটির গুরুত্ব তুলে ধরেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুয়েতের সশস্ত্র বাহিনীর প্রধান ব্রিগেডিয়ার জেনারেল ধরিফ ফালে আল হাজেরি সহ দেশটির সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা ও বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তা এবং প্রবাসী কমিউনিটির প্রতিনিধিরা। গ্রিসে কোরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। মতিউর রহমান মুন্না জানান, জাহিদ ইসলাম ফাউন্ডেশন ও তাজমহল ট্রাভেল আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ কমিউনিটি ইন গ্রিসের সাধারণ সম্পাদক HM জাহিদ ইসলাম। প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি খেলাফত মজলিসের কেন্দ্রীয় নায়েবে আমির মাওলানা আব্দুল কাদের সালেহ। এতে উপস্থিত ছিলেন কমিউনিটি নেতা আহসানুল্লাহ হাসান, শামসুল আলম, আকমল মাহমুদ সহ আরও অনেকে। যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে সিলেটের বিয়ানীবাজার উপজেলার আলীনগরের ডিএম হাই স্কুলের প্রাক্তন শিক্ষক ও শিক্ষাবিদ আব্দুল খালিকের সঙ্গে শিক্ষার্থী ও অভিভাবকদের মিট অ্যান্ড গ্রিট অনুষ্ঠিত হয়েছে। নিউ জার্সি থেকে বিশ্বজিৎ দে বাবলু জানান, প্যাটারসন সিটির ইউথ সেন্টারে আয়োজিত এই অনুষ্ঠানে সালে গনি পরিচালনায় উপস্থিত ছিলেন সিটি মেয়র আন্দ্রে সায়া, কাউন্সিলর প্রেসিডেন্ট অ্যালেক্স ম্যান্ডেস, আর উপস্থিত ছিলেন সিটির 2 নম্বর ওয়ার্ডের কাউন্সিলম্যান শাহিন খালিক সহ অনেক প্রবাসী। পরে শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য আব্দুল খালিককে প্যাটারসন সিটি কর্তৃপক্ষের পক্ষ থেকে সম্মাননা দেওয়া হয়। সৌদি আরবে বিনিয়োগকারীর লাইসেন্স পেতে সেবা দিচ্ছে রিয়াদের বাংলাদেশি মালিকানাধীন একটি এজেন্সি। এ পর্যন্ত 600-এরও বেশি প্রবাসীকে বিনিয়োগকারীর লাইসেন্স পেতে সেবা দিয়েছে প্রতিষ্ঠানটি। তাদের এমন সেবায় বৃদ্ধি পাচ্ছে দেশের রেমিটেন্স পাঠানোর পরিমাণ। জীবিকার তাগিদে 2008 সালে সৌদি আরবে পাড়ি জমান কুমিল্লার শামীম আল আমিন। 2019 সালে সৌদি সরকার ঘোষণা দিলে এই রেমিটেন্স যোদ্ধা নিজেকে বিনিয়োগকারী হিসেবে গড়ে তুলে প্রতিষ্ঠা করেন AS ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম। ধীরে ধীরে এ পর্যন্ত 600-র বেশি প্রবাসীকে বিনিয়োগকারীর লাইসেন্স সেবা দিয়েছেন। এছাড়া 3 বছর পর্যন্ত বিনিয়োগকারীদের বিনামূল্যে সেবা দিচ্ছে প্রতিষ্ঠানটি। এই পর্যন্ত আমি প্রায় 600+ ব্যক্তিকে সৌদি আরবে ইনভেস্টর বানিয়েছি এবং বাংলাদেশিরা যারা ইনভেস্টর হয়েছে আমার মাধ্যমে তাদের যে আফটার সার্ভিসগুলো এগুলো আমি ফ্রিতে দিয়ে থাকি। এসব বিনিয়োগকারীর প্রতিষ্ঠানে কাজ করেছেন দেশটিতে পাড়ি দেয়া কাজ না পাওয়া হাজারো বাংলাদেশি। দ্রুত ও বিনামূল্যে বিনিয়োগকারী লাইসেন্স পেতে প্রতিষ্ঠানটির সেবা নেয়ার আহ্বান সুবিধাভোগীদের। অল্প সময়ের মধ্যেই আমার লাইসেন্সটা কমপ্লিট করে দিয়েছেন। হ্যাঁ ভাই, যে এত এমার্জেন্সি কাজ করে দিব এটা আমরা কল্পনা করা পারিনি কখনো। ট্রাভেলসের মাধ্যমে আমরা যে ইনভেস্টর লাইসেন্সের জন্য আবেদন করছিলাম, অতি দ্রুতভাবে কাজটা
আমাদের হাতে পাইছি। দেশে রেমিটেন্স পাঠানোর পরিমাণ বৃদ্ধি করতে বিনামূল্যে ট্রাভেলের ওপর প্রশিক্ষণ দিয়ে প্রবাসীদের দক্ষ কর্মী হিসেবে গড়ে তুলতে কাজ করে যাচ্ছে কোম্পানিটি। ডিবিসি নিউজ ডেস্ক। ডিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গে থাকুন।